Hello students, welcome back to our channel English Shekho Sohoje. Students, today we will read a very famous poem and the name of the poem is Composed Upon Westminster Bridge by William Wordsworth. এই কবিতাটি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ সিলেবাসে আছে। তো এই কবিতাটি আজ আমরা খুব ভালোভাবে লাইন বাই লাইন স্টাডি করব। তো এই কবিতাটির শিরোনামটি একটু দেখে নেওয়া যাক। Composed upon Westminster Bridge, September 3, 1802. এর মানে হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজে ওপরে লেখা। তো কবিতাটার নাম এরকম কেন হলো সেটা জানতে হলে আমাদের একটু কবিতাটার প্রেক্ষাপটটা জানতে হবে। তো এই কবিতাটা কখন লেখা হয়েছে? একদিন আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তারা লন্ডন থেকে ফ্রান্সে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে রাস্তায় যে থেমস নদী, লন্ডনের ওপর যে থেমস নদী বয়ে গেছে, সেই থেমস নদীর ওপরে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে কবি এবং তার বোন লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন এবং সেই সৌন্দর্যে অভিভূত হয়ে কবি এই কবিতাটি পরবর্তীকালে লেখেন। তো এই কবিতাটি লেখা হয় 1802 সালের সেপ্টেম্বরের 3 তারিখে। এটা নিয়ে কিন্তু আবার কন্ট্রাডিকশনও আছে। অনেকে বলেন যে এটা নাকি 31 জুলাই লেখা। তো আমরা সে বিষয়ে যাব না, আমরা বইয়ে যেটা আছে সেটাই লিখব যে সেপ্টেম্বরের 3 তারিখ। ঠিক আছে, এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক এজের একজন বিখ্যাত কবি। He was one of the greatest poet of romantic age. তো রোমান্টিক এজের যে কবি বা যারা লিখেছেন রোমান্টিক এজে, তাদের লেখার ধরনটা কীরকম ছিল? তাদের লেখার মেন বিষয়বস্তুই ছিল নেচার। ঠিক আছে, তারা নেচারের উপরেই বেশি লেখালেখি করতেন। আরেকটা জিনিস বলে নিই, ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের কোকার মাউথ বলে একটা জায়গায় জন্মেছিলেন। ইংল্যান্ডের কোকার মাউথ বলে একটা জায়গায় ওয়ার্ডসওয়ার্থ জন্মেছিলেন এবং 1770 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1850 সালে তিনি মারা যান। তার শৈশবটা খুব ভালো কাটেনি, কারণ তার খুব কম বয়সেই বাবা এবং মা মারা যান। তো ওয়ার্ডসওয়ার্থ তিনি একজন আত্মীয়ের ঘরেই মানুষ হয়েছিলেন। ঠিক আছে, তো এরপরে বলি যে রোমান্টিক এজের যে কবিরা লিখতেন তাদের লেখার মেন বিষয়বস্তু ছিল নেচার। তাদের নেচারকে নিয়েই তারা বেশিরভাগ লেখালেখি করেছেন। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থকে বলা হতো যে প্রিস্ট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থকে প্রিস্ট অফ নেচার বলা হতো। প্রকৃতির পূজারী, প্রিস্ট অফ নেচার। কারণ ওয়ার্ডসওয়ার্থের বেশিরভাগ লেখা নেচারকে নিয়েই। ওয়ার্ডসওয়ার্থের লেখা যদি আমরা পড়ে থাকি, আশা করি তোমরা পড়েছো, ড্যাফোডিলস, টিন্টার্ন বে, সবগুলো নেচারকে নিয়ে লেখা কবিতা। তো ওয়ার্ডসওয়ার্থের কিছু কবিতা আমরা দেখে নিই, কিছু বিখ্যাত লেখা। ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত লেখা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এইটা হচ্ছে একটা পোয়েট্রি কালেকশন, হ্যাঁ, কবিতা সংকলন। তো এইটাকে বলা হয় রোমান্টিক যুগের সূচনা। মানে এই পোয়েট্রি কালেকশনটা পাবলিকেশনের মধ্য দিয়েই রোমান্টিক এজের সূচনা হিসেবে ধরা হয়। এইটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজের কোলাবোরেটিভ ওয়ার্ক। এখানে ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা আছে এবং কলরিজের 4টি কবিতা আছে। এছাড়াও ওয়ার্ডসওয়ার্থের কয়েকটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে যেমন টিন্টার্ন বে, লুসি গ্রে, দ্য সলিটারি রিভার, এইসব কিছু ওয়ার্ডসওয়ার্থের কিছু বিখ্যাত কবিতা। এছাড়াও দ্য প্রিলিউড, এটা ওয়ার্ডসওয়ার্থের সেমি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। তো এই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের কিছু বিখ্যাত রাইটিং।
এরপরে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আর একটু জানি। ওয়ার্ডসওয়ার্থকে প্রিস্ট অফ নেচার বলা হতো। আবার ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন যে তিনি নেচারের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের সাথে নেচার ঈশ্বরের একটা যোগাযোগ স্থাপন করে দেন, এটা তিনি বিশ্বাস করতেন। তো তিনি এই যে নেচারের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতেন, এই যে ফিলোসফি, এইটাকে কি বলা হয়? প্যানথেইজম। এটাকে বলা হয় প্যানথেইজম। তিনি প্রকৃতির মাঝে ঈশ্বরকে খুঁজে পেতেন এবং তিনি বিশ্বাসও করতেন যে প্রকৃতির মাঝে একটা যেন ডিভাইন এক্সিস্টেন্স আছে। এটা তিনি তার লেখার মধ্যেও আমরা মানে বুঝতে পারবো যদি পড়ি। তো এই গেল ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। এরপরে আমরা কবিতায় যাব। তাহলে এই যে আমরা কবিতাটা পড়ছি এখন, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কেমন ধরনের কবিতা? এটা একটা সনেট। সনেট কি না? সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস উইথ পার্টিকুলার রাইম স্কিম। তো এটা একটা সনেট, 14 লাইনের কবিতা। তো সনেট আবার দু রকমের হয়। তো এটা কেমন ধরনের সনেট? এটা হচ্ছে একটা পেট্রার্কান সনেট। এটা একটা পেট্রার্কান সনেট। দু ধরনের সনেট থাকে, এক হচ্ছে পেট্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট, আরেক ধরনের সনেট হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ান সনেট। কিন্তু আমরা এখন যে কবিতাটা পড়ছি এটা একটা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটটা কি রকম না? এই সনেটের দুটি ভাগ থাকে। এক হচ্ছে 14 লাইনের কবিতা। তো তো এই 14 লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন, সেই 8 লাইনকে বলা হয় অক্টেভ। আর পরের যে 6 লাইন সেইটাকে বলা হয় সেস্টেট। তো এখানেও ফার্স্ট 8 লাইন অক্টেভ অ্যান্ড নেক্সট 6 লাইন সেস্টেট আছে। তো এই হচ্ছে পেট্রার্কান সনেটের স্ট্রাকচার। এরপরে আমরা দেখব যে এই কবিতাটা কত সালে পাবলিশড হয়েছে। এই কবিতাটা পাবলিশড হয়েছে কোথায় না? পোয়েমস ইন টু ভলিউমস। পোয়েমস ইন টু ভলিউমস, এইটা একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি কালেকশন, যেটা পাবলিশড হয়েছিল 1807 সালে। এই বইটাতে, এই কবিতা সংকলনে আমাদের এই কবিতাটি পাবলিশড হয়েছিল। এটা তোমাদের মনে রাখতে হবে, পোয়েমস ইনটু ভলিউমস। এই পোয়েট্রি কালেকশনটিতে আমাদের আজকের পাঠ্য কবিতাটি পাবলিশড হয়েছিল। এছাড়াও তোমাদের যেটি মনে রাখতে হবে, এই কবিতাটার রাইম স্কিম। এই কবিতাটার রাইম স্কিম কি আছে? এই কবিতাটার রাইম আছে এ বি বি এ, এ বি বি এ, সিডি সিডি সিডি। এই কবিতাটার রাইম স্কিম হচ্ছে। তো এইটাও তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখতে হবে এই কবিতাটার মিটার কি আছে। এই কবিতাটা হচ্ছে আইএমবিক পেন্টামিটারে লেখা। এটা একটু মাথায় রাখতে হবে। এটা কিভাবে হলো, কেন হলো, এত কিছু জানার দরকার নেই এখন। এটা তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে তখন তোমাদের জানতে হবে। এখন এইটুকু মনে রাখলেই হবে, রাইম স্কিমটা মনে রাখতে হবে আর মিটারটা একটু মনে রাখতে হবে। ঠিক, মোটামুটি এতটা জানলেই হবে। এরপরে আমরা কবিতাটাই চলে যাব, টেক্সটে যাব। ঠিক আছে? তো কবিতাটি শুরু করার আগেই আমি কবিতাটার প্রেক্ষাপট নিয়ে একটু বললাম। আবার বলছি যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তারা দুজন কোথায় না লন্ডন থেকে ফ্রান্সে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে যে থেমস রিভারের ওপর আছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে তারা খুব সকালবেলায় লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন এবং সেই সৌন্দর্যে অভিভূত হয়ে কবি এই কবিতাটি লিখেছেন। এরপরে আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব।
দেখো কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। মানে বলছে পৃথিবীর এমন কোনো জিনিস নেই এত সুন্দর এর থেকে, এর থেকে পৃথিবীর আর কোনো জিনিস নেই সুন্দর দেখানোর মতো। ঠিক আছে, এর থেকে বলতে লন্ডন শহরের যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, সকালবেলার সেই দৃশ্যের কথা বলা হয়েছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। সেই লোকটি হবে বোকা যে একে পাশ কেটে চলে যাবে, বা যে এই লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করেই চলে যাবে, সেই লোকটি হবে একজন বোকা বা নিরস। ঠিক আছে, বা নিস্তেজ। এরপরের লাইন, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। মহত্বের বিচারে এই দৃশ্যটি খুবই হৃদয়স্পর্শী। মানে যদি আমরা এই লন্ডন শহরের যে প্রাকৃতিক দৃশ্য সকালবেলায়, সেটার মহত্বের দিক থেকে বিচার করি, সেটি কিন্তু খুবই হৃদয়স্পর্শী। তারপর লাইন দেখো, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার। মনে হচ্ছে যেন এই লন্ডন শহর এখন একটা পোশাক পরে আছে। কি পোশাক? না, দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলার সৌন্দর্যের পোশাক। মনে হচ্ছে যেন লন্ডন শহর এখন সকালবেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পোশাক পরে আছে। এখানে একটা ওয়ার্ড আছে ডথ, এখানে একটা ওয়ার্ড আছে ডথ। এই ডথ মানে এখানে ডাজ, ডথ হচ্ছে ডাজের একটা পোয়েটিক ফর্ম। তো তাহলে কি বলছে না, লন্ডন শহর যেন সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পোশাক পরে আছে। তারপরে কি বলছে দেখো, সাইলেন্ট বেয়ার। পুরো লন্ডন শহর এখন যেন একেবারে নিস্তব্ধ, একেবারে সাইলেন্ট, নিশ্চুপ। আর বেয়ার, বেয়ার মানে হচ্ছে অনাবৃত, বা এখানে ফাঁকা বলা যাবে, কারণ খুব সকালবেলা, যেহেতু সময়টা আর্লি মর্নিং, তাই এত সকালে লন্ডন শহর, এখনও লন্ডন শহরের বুকে মানে মানুষজনের ভিড়টা এখনও দেখা যাচ্ছে না। লন্ডন শহরের রাস্তাঘাট ফাঁকা আছে, তাই জন্য বেয়ার কথাটা ইউজ হয়েছে। তারপরে দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা, মন্দির, এরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা সব ছড়িয়ে আছে বা দাঁড়িয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, একদম দিগন্ত রেখা জুড়ে, পুরো মাঠ জুড়ে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ অবধি, দিগন্ত রেখা থেকে আকাশ অবধি চারদিকে যেন জাহাজ, তারপরে মিনার, গম্বুজ, নাট্যশালা এবং মন্দির, এগুলো সব ছড়িয়ে আছে। তারপর লাইন দেখো, অল ব্রাইট, সব কিছুই যেন উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, ঝলমল করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, সকালের যে দূষণ মুক্ত বাতাস, দূষণহীন বাতাস, সেই দূষণহীন বাতাসে যেন সব কিছু যেন উজ্জ্বল এবং ঝলমল করছে। তারপর লাইন দেখো, বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। মনে হচ্ছে যেন সূর্যও এর আগে এত সুন্দরভাবে যেন কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্য তার প্রথম যে আলোক রশ্মি, বা সূর্য তার প্রথম যে দীপ্তি, সেটা কার উপরে ফেলছে না, ভ্যালি, রক অর হিল। সূর্যের প্রথম আলোক রশ্মি এসে পড়ছে উপত্যকা, তারপরে রক মানে টিলা টাইপের ছোট পাহাড়, অর হিল, পাহাড়ের ওপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কবি মনে হচ্ছে যে সূর্যও যেন এর আগে এত ভালো কিরণ দেয়নি, এবং সূর্যের যে প্রথম কিরণ, সূর্যের যে আলোক রশ্মি, সেটা প্রথম এসে পড়ছে এক উপত্যকা বা টিলা বা পাহাড়ের ওপরে। নেভার সো আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে আমি দেখিনি, আমি দেখিনি, এইরকম আমি অনুভব করিনি এতটা গভীর শান্তি। মানে আজকে লন্ডন শহরের যে এত শান্ত, কোনো মানে ডিস্টারবেন্স নেই, কোনো
নয়েজ নেই, পলিউশন নেই। তো খুব সকালবেলা লন্ডন শহর এতটাই শান্ত যে এই রকমটা কবি এর আগে কোনোদিন দেখেননি বা অনুভব করেননি। দ্য রিভার গ্লিচড অ্যাট হিজ ওন সুইট উইল। আর সেই থেমস নদী, নদীও যেন তার নিজের ছন্দে, নিজের ইচ্ছাতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম এস্লিপ। হে ঈশ্বর, আজ যেন মনে হচ্ছে যে লন্ডন শহরের ঘরগুলো যেন এখনো ঘুমিয়ে আছে। তার মানে কি, লন্ডনবাসী এখনো ঘুমিয়ে আছে। যেহেতু সময়টা খুবই সকালবেলা, আর্লি মর্নিং, তাই লন্ডন শহরবাসী এখনো ঘুম থেকে ওঠেনি, তারা এখনো জেগে ওঠেনি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কবির মনে হচ্ছে যে লন্ডন শহরের যে মহান প্রাণ সত্তা, সেটা যেন এখনো ঘুমিয়ে আছে, তারা এখনো যেন জেগে ওঠেনি। মাইটি হার্ট বলতে এখানে লন্ডনবাসীকে বলা হয়েছে। তো কবি এটা মনে করছেন যে লন্ডন শহরবাসী যেন এখনো ঘুমিয়ে আছে, তারা এখনো ঘুমিয়ে আছে, শায়িত অবস্থায় আছে। এই হচ্ছে আমাদের কবিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।